অবশেষে ভোটের ট্রেনের যাত্রার সময়সূচি জানা গেল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ভোটের ট্রেনের বিরতি স্টেশন সহ জানা যাবে গন্তব্যে পৌঁছারও তারিখ। নির্বাচন কমিশন থেকেও এর মধ্যে জানানো হয়েছে সব প্রস্তুতি। রেকর্ড হয়েছে ভাষণ, ভোটে দায়িত্ব পালন করা মাঠ প্রশাসনের কর্মকর্তা, বিচারক কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চাহিদাপত্র ও পরিকল্পনা নিয়ে যেখানে যে আলোচনা প্রয়োজন ছিল এর মধ্যে সম্পন্ন হয়েছে তাও। রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ভোটের ট্রেনের আজকের আয়োজন দিন পেরোলেই তফসিল শিরোনামে। পুরো আয়োজনে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। রাত পোহালেই তফসিল শিরোনামের এই আলোচনায় চলমান প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্ক অনুসন্ধানের চেষ্টা করা হবে। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের খবর, এনসিপির 125 আসনে প্রার্থিতা ঘোষণা সহ সমসাময়িক বিষয়গুলো। তবে শুরুতেই আগামীকালের তফসিল নিয়ে নির্বাচন কমিশন সচিবের বক্তব্য। আগামীকাল সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। দিন পেরোলেই তফসিলের আলোচনাকে সম্প্রসারিত করতে এবারে চলে যাচ্ছি সহকর্মী মিয়া আমিরুল ইসলামের কাছে। আমিরুল, দিনভর আপনি এই নির্বাচন কমিশনের আজকের সারাদিনের যে কার্যক্রম সেটার উপর নজর রাখছিলেন, নির্বাচন কমিশনও ছিলেন। বক্তব্য রেকর্ড হলো, রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করে সেখানে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত এসেছে। এই যে সব প্রস্তুতি শেষ হলো, তাহলে আজ তফসিল ঘোষণা নয় কেন, এটি কেন কাল চলে গেল? আজহার, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, আজকে নির্বাচন কমিশন সচিবালয়ের যে কার্যসূচি সেখানটা অন্য দিনের চেয়ে অন্যরকম একটা আবহ ছিল। আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম, প্রধান নির্বাচন কমিশনার যখনই আসলো আমি কথা বলেছিলাম, তার মধ্যে অন্যরকম একটি আবহ লক্ষ্য করছি। আপনি যেমনটি বলছিলেন তফসিলের বিষয়টি, সেটি আমরা যেহেতু প্রধান উপদেষ্টা এবং সেই সাথে রাষ্ট্রপতির সাথে বৈঠকটি হয়েছে, সেখানে হয়তোবা প্রধান নির্বাচন কমিশনের কাছে বিশেষ কোনো বার্তা ছিল। আমার কাছে যেটি মনে হয়েছে, যেহেতু ইসি সচিবালয়ের কার্যক্রমগুলো আমরা লক্ষ্য করছিলাম, সিনিয়র সচিবের সাথে আমার আজকে বারে কথা হয়েছে, যেমনটি লক্ষ্য করছিলাম যে আজকে দেওয়ার একটি সম্ভাবনা ছিল। তবে দুপুরের পরবর্তীতে যখন কমিশনাররা আবারও বসেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তখনই হয়তোবা সিইসির পক্ষ থেকে কোনো একটা নির্দেশনা ছিল কিংবা যে আজকে দেওয়া হবে না, সেটি স্পষ্টভাবে বলা চলে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন যে বিষয়গুলো স্পষ্ট করেছেন যে এবারে তারা পরিবর্তিত সময়ে এসে যে ভোটার তালিকায় যে পরিবর্তন এনে তারা কাজগুলো করেছেন সেটি বলেছিলেন। এবং একই সাথে প্রবাসী ভোট, আপনি জেনে থাকবেন যে এবারে অন্যরকম একটি আবহ প্রবাসীদের মধ্যে দেখেছি, সেটি নিয়ে বলেছেন। এবং একই সাথে আমরা লক্ষ্য করছিলাম যে তফসিল ঘিরে যেহেতু বর্তমান কমিশনের আজকে নাগাদ বলা চলে 12 মাস 16 দিনের যে কার্যক্রম, তারা কিন্তু সবকিছু মেলে ধরেছে। এবং আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা কিন্তু শেষ মুহূর্তে এসে হয়তো কমিশন সভা এটি করেছে। আপনার কাছে আরও আসবো, আরও কয়েকটি প্রশ্ন করব, আপনি সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলছি দিন পেরোলেই তফসিল শিরোনামে, এবং আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল। একটা ব্যাপার যেটি আজকে আপিল বিভাগ থেকে একটি রায় এসেছে, এবং সেই রায়টি এসেছে নির্বাচন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণ করে বিশেষ করে 2টি জেলা এবং মহানগরীতে যে একটা বিরাট পরিবর্তন এনেছিল, যে বাগেরহাটে ছিল 4টি আসন, সেখানে করেছিল 3টি, গাজীপুরে ছিল 5টি, সেখানে করেছিল 6টি। এটার বিরুদ্ধে যে একটা আপিল বিভাগের রায় আসলো, এটিও কি তফসিল একদিন পরে যাওয়ার একটা কারণ হতে পারে? সেটি হতে পারে। তবে আমরা এমনটি জানতে চেয়েছিলাম কমিশন সচিব আক্তার আহমেদের কাছে, তিনি অনেকটা কৌশলে এড়িয়ে গিয়েছেন। এবং আমরা যতটুকু জানি যে কোর্টের যে ব্যাপারটি রয়েছে সেটি আগামীকাল সকাল 11টা নাগাদ কোনো একটি সুরাহা হতে পারে। এবং কমিশন সচিব বারবার বলছিল যে যদি কোনো ধরনের নির্দেশনা আসে কিংবা সেই কাগজ যদি কমিশনের কাছে আসে, তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এখন এই অবস্থায় এসে কমিশনের মূলত যে কাজটি করা রয়েছে, তারা গেজেট প্রকাশ করতে পারে তাদের যে নতুনভাবে যে নির্দেশনা এসেছে, অথবা তারা সেটি পরিবর্তন করতে পারে। তবে সেটি কতটুকু কি করবে না করবে সেটি হয়তোবা কমিশন আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নেবে। গেজেট কি আজকে রাতে হতে পারে? সেটি হতে পারে, শেষ রাত নাগাদ হতে পারে, অথবা কালকে সকাল নাগাদ নিশ্চিতভাবে বলা যাবে কিভাবে কি করা যেতে পারে। তবে কমিশন যেটি বলছে যে এবারে তারা
সীমানায় যে পরিবর্তন এনেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু জনসংখ্যা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেগুলো বিবেচনায় নিয়েছে। অন্যান্য যে বিবেচনাগুলো বা অন্যান্য যে সিদ্ধান্তগুলো এগুলো তো আর পরিবর্তন হচ্ছে না। সেটি পরিবর্তন হচ্ছে না, তবে জনসংখ্যা বিবেচনায় সেটি পরিবর্তন হতে পারে। তবে সেটি জানার জন্য আমাদেরকে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কালকে সন্ধ্যায় যেহেতু তফসিল দেওয়ার একটি কথা উঠে এসেছে, আশা করছি হয়তোবা তফসিলে এটি নিয়ে কোনো ধরনের প্রভাব পড়বে না। আজহার, এই আর কি। মিয়া আমিরুল, অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে সরাসরি উপস্থিত থাকার জন্য। দর্শক, ধন্যবাদ। এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন আপনি। দর্শক, এই পর্যায়ে দিন পেরোলে তফসিলের আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজা। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা যখন এই তফসিল নিয়ে আলোচনা করছি তখন সরকারি থাকা 2 উপদেষ্টার পদত্যাগের খবর আমরা পেয়েছি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও নিশ্চিত করা হয়েছে যে তাদের পদত্যাগের পত্র তারা হাতে পেয়েছেন। জনাব শামীম রেজা, মানে শেষ মুহূর্তে এসে যখন তফসিল কাল ঘোষণা হবে, সেই তারিখটাও ঘোষণা হয়েছে, তাদের এই পদত্যাগের বিষয়টিকে আপনি মানে কীভাবে মূল্যায়ন করছেন? প্রথমত, পদত্যাগ যে কেউ করতেই পারে, উপদেষ্টা করতে পারেন, মন্ত্রীরা করতে পারেন, বা এরকম দায়িত্বশীল ব্যক্তি, এটা খুব অভিনব কোনো বিষয় না। কিন্তু এটা কৌতূহল জন্ম দিয়েছে এই কারণে যে গত জুলাই অভ্যুত্থানের পরে যারা অগ্রভাগে ছিলেন এরকম তরুণ নেতৃত্বের অন্তত তিনজন সরকারের পদ গ্রহণ করেছিলেন। এরা মন্ত্রী পদমর্যাদারই বলতে হবে, যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব অল্প বয়সী তরুণ তারা, এবং সাধারণত আমরা দেখি না এত কম বয়সীদের, তারা এত গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে নাহিদ অনেক আগেই বেরিয়ে গিয়ে একদম দল গঠন করেছেন, সেটা একটা মাত্রা যোগ করেছে। তো স্বাভাবিকভাবেই অন্যদের কৌতূহল ছিল যে বাকি যে 2জন সরকারে আছেন তারা আসবেন কিনা বা দলের নেতৃত্ব দেবেন কিনা। এগুলো তো হয়ই সাধারণত অভ্যুত্থান পরবর্তী সময়। আর গত বেশ কিছুদিনের যে গুঞ্জন এই পদত্যাগ করছেন বা এখনো সিদ্ধান্ত নেননি, আপনি যদি গণমাধ্যমের শিরোনাম দেখেন প্রত্যেকে এরকম করছেন। এমন আলোচনা তো ছিল যে একটা মানে একটা নৈতিকতার ব্যাপার ছিল যে অন্তর্বর্তী সরকার হলো নিরপেক্ষ সরকার এবং এখানকার কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন না। এখন তারা যেহেতু নির্বাচনে অংশ নেবেনই, নাহিদের ব্যাপারটা আপনি বললেন, আপনার কি মনে হয় যে তাদের আরেকটু আগে পদত্যাগটা করলে ভালো? দেখুন, আপনি যদি ওই নীতি নৈতিকতার জায়গা থেকে বলেন এখন, তাহলে বলবে যে এটা একটা বিশেষ ব্যবস্থায় গঠিত সরকার, অভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছেন, তাদের একটা অংশ আবার সরকারের প্রতিনিধিত্ব করেছেন, তাদেরই আবার সহযোদ্ধা একজন এসে দল গঠন করেছেন, যেটা আগেই বললাম। সুতরাং এরা আসলে কি পরিকল্পনা করেছেন সেটা তো বাইরে থেকে বোঝাটা খুব কঠিন। মানে তারা কি তাদের অন্য সহযোগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন কিনা, যে এক পক্ষ মাঠে থাকবে রাজনৈতিক কাজ নিয়ে, অন্যরা সরকারে থাকবেন, এই ধরনের তাদের কোনো বন্দোবস্ত ছিল কিনা, এটা আমাদের জানার কথা না। বাট আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে যেহেতু উপদেষ্টারা কথা দিয়েছেন, একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই দায়িত্ব শেষ করে তারা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবেন এবং তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। যেমন অন্য একজন জ্যেষ্ঠ উপদেষ্টা, আমি জ্যেষ্ঠ এই কারণে বলছি বয়সের কারণে, তিনি বোধহয় সামাজিক মাধ্যমে তার একটা লেখা দেখলাম যে তার এলাকার লোক তাকে অনুরোধ করেছে, কিন্তু তিনি বলেছেন যে না, তিনি এই কাজে এসেছেন এবং তিনি এইটা করে আবার তিনি চলে যাবেন, তিনি এর পর কোনো যাবেন। এখন এই নীতি প্রশ্ন তাদেরকেই করতে হবে যে আপনারাই এই কথা দিলেন, বা আপনার অন্য যারা এখানে রয়েছেন, আপনার কলিগস যারা আমি যদি উপদেষ্টা সবাই তারা প্রত্যেকের সহকর্মী, তারা কেউ করছেন না, আপনারা করলেন, অথবা যখন করলেনই তাহলে অনেক আগে চলে গেলে। কিন্তু আমি মনে করি যে তার চাইতে বড় তারা কৌতূহলের জন্ম দিয়েছেন যে তারা তাদের যে সহযোদ্ধাদের দল এনসিপি, সেখানে গিয়ে নির্বাচন করবেন কি করবেন না সেই ব্যাপারে একটা সেই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা উত্তর নেব। তার আগে একটু বিরতি যেতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আমরা আলোচনা করছি দিন পেরোলে তফসিল নিয়ে, যেটি আমরা দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সকাল থেকেই নির্বাচন করবেন এই ঘোষণাটি দিচ্ছিল। আপনিও বললেন যে কোন দল থেকে করবেন, এবং উনিও একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি নির্বাচন করলে যে এনসিপি থেকেই করবেন ব্যাপারটি তেমন না। সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তাহলে উনি কাদের সাথে, এই অন্যান্য যে দল যেটি আলোচনা হচ্ছে, উনি কি তাহলে বিএনপির দিকে যাচ্ছে? মানে একটা উত্তর এইভাবে দেওয়া যে আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল তো তফসিল ঘোষণা হবে, সাধারণ নির্বাচন, গণভোটের দিন তারিখ ইত্যাদি যা কিছু সব ঘোষণা করা হবে। আমার মানে এরপর থেকে আর অন্য কোনো বিষয় নিয়ে কেউ সম্ভবত আলোচনা করবে না। এটি দুর্ভাগ্যজনক কিছুটা হলেও। অর্থাৎ যে তরুণরা যে শক্তি নিয়ে, যে বিভিন্ন কর্মসূচি নিয়ে যে চেতনার কথা বলে এসেছিলেন, পুরোটাই সম্ভবত আগামীকাল থেকে
নির্বাচনের ডামাডোলের মধ্যে, আমি জানি না হারিয়ে যাবে কথাটা বলবো না, কিন্তু অনেকটা হয়তো লীন হয়ে গেলেও যেতে পারে। সেটা এই দুজনের কথাতেও কিছুটা বোঝা যাচ্ছে। কারণ আপনারই সহযোদ্ধারা যে দল গঠন করেছে সেটার ব্যাপারে আপনি স্পষ্টতা দিচ্ছেন না কেন? মানে আপনার তো নিরপেক্ষ থাকবার প্রয়োজন, স্বতন্ত্র হয়ে তো আপনার নির্বাচন করার দরকার না, নেই। এমনও তো শোনা গেছে যে তারা ওই হেয়ার রোড থেকে সেই দলের উপর প্রভাব রেখেছে। সেটা এগুলো তো আমরা জানতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। আমি হয়তো না জেনে সামাজিক মাধ্যমের ভাষায় কথা বলতে পারবো না, অনুমানমূলক কথা বলাটাও ঠিক হবে না। তার একটা সম্মানীয় পদে ছিলেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন, হঠাৎ করে কোনো সুইপিং কমেন্টে যাওয়াটাও আমি মনে করি না যে শোভন। কিন্তু যেটা যে প্রসঙ্গটা আমরা দুজনেই আলাপ করছি, যে আপনি আপনার সহযোদ্ধাদের দলে ফিরে না গিয়ে আপনি অস্পষ্ট রাখছেন কেন? তাহলে এমন হতে পারে যে আপনি কি তাহলে নির্দলীয়ভাবে নিজেই নির্বাচন করবেন? কারণ আমি এই কারণে কথাটা বলছি যে আপনি তো পরিবর্তন চেয়েছেন, এই দুজন তো পরিবর্তনের লোক। তাহলে অন্য যে দলগুলো তারা তো পুরনো ধারার দল, বিএনপি, জামাত ইত্যাদি, তারা তো নতুন দল না, তাদের নিয়ে অভাব অভিযোগ অনেক কিছু আমাদের আছে। কিন্তু আপনারাই পরিবর্তনের কথা বললেন, আপনাদের পরিবর্তনে অন্য দলগুলো সাড়া দিল। এখন আপনি আপনার দলকে ওন করছেন না, নাকি এটা রাজনৈতিক কৌশল, সেটা তো বুঝতে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে, যখন আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগ করবেন। এখানে একটা ব্যাপার আছে যে আসিফ মাহমুদের ব্যাপারে শোনা যাচ্ছিল যে ঢাকা 10 থেকে তিনি নির্বাচন করতে পারেন। ঢাকা 10-এ এখনো প্রার্থিতা ঘোষণা করেন এনসিপি। সেই দিক থেকে এই যে 125 আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছেন, কিন্তু আসিফ মাহমুদ এখানে করবেন সেটি কিন্তু তারাও স্পষ্ট করেনি। মানে দলের দিক থেকেও কিন্তু এক ধরনের, দুজন যে পদত্যাগ করছে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে একজন খুব বক্তব্য মুখর, অনেক বক্তব্য দিচ্ছেন, প্রেস কনফারেন্সও করছেন। আমি নাম না বলেও বলি, কারো কারো বিষয়ে অভিযোগও আছে যেটা একেবারেই হওয়া উচিত ছিল না, সেটা প্রমাণযোগ্য, সেটা আমরা জোর দিয়ে বলতে পারবো না যে অভিযোগটা কতখানি সঠিক। কিন্তু অনেক বক্তব্য দেওয়ার একটা প্রবণতাও অন্তত একজনের মধ্যে আমরা লক্ষ্য করছি। আর একজন যথেষ্ট গাম্ভীর্য মেনে চলছেন, মাহফুজের ক্ষেত্রে যদি বলি যে তিনি এখন ওরকম কোনো বক্তব্য দেওয়া বা কি করবেন না করবেন। সুতরাং দুজন দুই ধরনের কৌশল অবলম্বন করছেন। আপনি স্পষ্টভাবে বলতে পারছেন না যে কি তারা চিন্তা ভাবনা করছেন। 10 আসনের কথা যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ আসন, ঢাকা ধানমন্ডির পরে সেখানে বিএনপি তার প্রার্থী দিয়েছে, জামাত দিয়েছে, অন্যরা দিয়েছে, তো থাকে তাহলে এনসিপি। আবার আপনারা শুরুতেই বললেন যে তিনি নিজেও স্পষ্ট করছেন না যে কি থেকে তিনি নির্বাচন করবেন এখানে। দেখা যাক। এবং 10 সবসময় খুব প্রতিদ্বন্দ্বিতামূলক, মানে এই অস্পষ্টতার যে রাজনীতি, এটি আসলে মানে তাদেরকে কতদূর নিয়ে যাবে, বা অস্পষ্টতার রাজনীতি আসলে পুরনো ধারার রাজনীতি, নতুন ধারা নয়। না, অস্পষ্টতার রাজনীতি এক ধরনের পুরনো নির্বাচনী কূটকৌশলের রাজনীতি। অস্পষ্টতার রাজনীতি কোনো পরিবর্তনের রাজনীতি না, সেগুলো পুরনো দলরা করে থাকেন, আমাদের দেশে করে, এই দক্ষিণ এশিয়ার সব দলই করে। তারা কৌশল রাখে, বিভিন্ন গোপন রাখে, প্রার্থী দেয়, বিদ্রোহী প্রার্থীর ঝুটঝামেলা থাকে, অনেক ধরনের অঙ্ক করে তারা চিন্তা ভাবনা করে প্রার্থী দেয়। কিন্তু আপনি যখন একটা জাগরণ তৈরি করবার অভিপ্রায় ব্যক্ত করছেন, সেই লক্ষ্যে নতুন দল তৈরি করছেন, কিন্তু কৌশল নিচ্ছেন পুরনো দলের, বক্তব্যগুলো পুরনো রীতির, সেক্ষেত্রে সেটা সাংঘর্ষিক হয়। জনাব শামীম রেজা, আপনি থাকুন, নতুনের কোনো সম্ভাবনা আমরা একটা বিরতি থেকে ঘুরে আসি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে আরেকটি বিরতিতে। দর্শক আবারও জানিয়ে রাখছি, আজকে ভোটের ট্রেনের আলোচনাকে বিস্তারিত করতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক শামীম রেজা। তার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি একটু শুনে আসতে চাই। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এই কর্মকর্তাদের হাতেই গণঅভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনটি অনুষ্ঠান হবে। আর কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার নতুন একটি সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না এবং জাতি মুখ থুবড়ে পড়বে। ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আমরা এবার এ বিষয়ে আমাদের অতিথির বক্তব্য শুনবো। জনাব শামীম রেজা, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যটি শুনছিলাম। মানে আমরা তো এর আগেরও ইলেকশনগুলো দেখেছি এবং প্রতিটি নির্বাচনের আগে যে মাঠ প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন, অর্থাৎ তারাই তো সহকারী রিটার্নিং কর্মকর্তা হবেন, ডিসিরা রিটার্নিং কর্মকর্তা, তাদেরকে নিয়ে সরকার প্রধান যিনি থাকেন, এই যে নির্বাহী
ক্ষমতার যিনি প্রধান তিনি থাকেন, তার এরকম একটা বক্তব্য বা এরকম একটা অনুষ্ঠান করেন, বৈঠক করেন। কিন্তু এত কড়া নির্দেশনা তখনও ছিল, কিন্তু এরপরও তো আমরা বিতর্কিত নির্বাচনগুলো দেখেছি। মানে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে মানুষ কেন বিশ্বাস করবে যে প্রধান উপদেষ্টার আজকের এই ভাষণটা এর আগের যারা এরকম সরকার প্রধান ছিলেন তাদের মানে ভাষণের থেকে ব্যতিক্রম নয় বা ব্যতিক্রম? মানে খুবই কঠিন। রূপান্তরের সময় যারাই দায়িত্বে থাকেন তারাই স্বাভাবিকভাবে আশা জায়গা নিয়ে কথা বলেন, আর এটা তো একটা বড় পরিবর্তনের মধ্যে, এবং ওনার অন্যান্য বক্তব্যের ওই একই কথার অনুরণন আমরা এর আগেও লক্ষ্য করেছি। এটাকে আমি যদি এইভাবে ব্যাখ্যা করি যে আমরা যদি এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সুযোগ হিসাবে নিয়ে থাকি, তাহলে প্রশ্ন আসবে তাহলে কি নির্বাচনটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, মানে একমাত্র ঐতিহাসিক দায়িত্ব ছিল, নাকি যে সংস্কারগুলো এই সরকার শুরু করে যেতে পারত বা আরও বড় আকারে দেখাতে পারত, বা যে ঘাটতিগুলো পূর্বে ছিল, যে ঘাটতিগুলো এই সরকারের এই স্বল্প সময়েও পূরণ করা সম্ভব ছিল, সেটা কি তাহলে কম গুরুত্বপূর্ণ? মানে আমি বলতে চাইছি যে তাহলে নির্বাচন তো আরও আগে করা যেত, তাহলে এই সময় কেন? তাহলে তো আমরা নভেম্বর ডিসেম্বরেও নির্বাচন করে দায়িত্ব শেষ করে দিতে পারতাম। নির্বাচন একটা অংশ, দায়িত্ব হস্তান্তর করা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে গেলে আপনাকে নির্বাচন করতেই হবে। সেই অর্থে আমার মনে হয় যে উনি হয়তো শেষ আহ্বানগুলো জানাচ্ছেন, কারণ আগামী যে সময়টুকু আছে মনে হয় না যে এই সরকার আর খুব বড় বিতর্ক সৃষ্টি করতে পারবে বা বড় ধরনের সংস্কার কার্যক্রম লাগে। আমি ওইগুলোর কথাই বলছি যে যেটা এই সরকারের পক্ষে সম্ভব, মানে যার জন্য সংসদ দরকার নেই বা অন্য কোনো সংশোধিতের দরকার নেই, সেই ধরনের কাজও কতটুকু যেতে আগ্রহী হবেন এ নিয়ে আমার মনেও মানে যথেষ্ট প্রশ্ন আছে। প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন ওনার বক্তব্যে যে এখানে দুইটা ব্যাপার হচ্ছে, একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। গণভোটের কথা বলছেন যে এই দেশকে 100 বছরের একটা প্ল্যান বা ভবিষ্যৎ নির্ধারণ করবে গণভোট, এবং বলছেন যে এই জিনিসগুলো পরবর্তী সরকার যে 5 বছরের সরকার আসবে তারাও গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো তাদের হাতেই অনুমোদন পাবে, এরকম একটা কথা উনি বলেছেন। কিন্তু এই যে ওনার একটা কি বলবো, এটাকে যদি না পারি, যদি হাতছাড়া হয়ে যায় তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে, মানে এই চিন্তাটা বা এই সন্দেহটা কেন আসছে? যদি বলা যায় যে নির্বাহী ক্ষমতার তো কেন্দ্রে উনিই আছেন। এটা দেখুন, উনি একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, গুরুত্বপূর্ণ সময় আমাদের সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তার প্রজ্ঞা, তার চিন্তা ভাবনার কাছাকাছি মানুষ আমি নই বা আমরা সেই যোগ্যতারা নই। কিন্তু আমি ওই বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে চাই যে মুখ থুবড়ে কেন পড়বে। ধরুন এটা একটা প্রক্রিয়া, যে গণভোটটা হতে যাচ্ছে এর আগেও এই জাতি গণভোট দেখেছে, গণভোটে অংশগ্রহণ করেছে, তবে নিঃসন্দেহে এই গণভোট অন্য গণভোটের থেকে একেবারেই ভিন্ন। শাহাবুদ্দিন সাহেবের সময় যেটা হয়েছে এটা একেবারে একটা রায় দেওয়া, খুব বেশি মানুষও যায়নি, আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরে যাব সেটার জন্য। এরশাদ সাহেব এটা আমাদের মনে আছে, হ্যানা ভোট আমরা জিয়া রহমানেরটা জানি। এটা তো একেবারে বড় আকারের সংস্কার এবং অনেক ক্ষেত্রে মৌলিক কিছু পরিবর্তনের জন্য গণভোটের আয়োজন করা হচ্ছে। এখন ধরে নিন ধারণাগতভাবে যদি বলা হয় যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা জয়যুক্ত হলো না, গণভোটের রায় আসলো না, তাতেই কি এটা থমকে যাবে? হয়তো এই মুহূর্তে হবে না, কিন্তু আরও তো অসংখ্য বিষয়ে একমত হয়েছে তারা, এবং যেগুলোতে তারা একমত হয়নি, যদি গণভোটে এই প্রক্রিয়াটা ধারণাগতভাবে থেমেও যায়, যদি না হয়, যদি না, আমি আবারও যদির উপরে জোর দিচ্ছি, তো তারপরেও যে আলোচনার সুযোগ থাকবে না, দলগুলো আলোচনা করবে না তা তো না। আবার একই সঙ্গে এটা হ্যাঁ হলো, কিন্তু তারপরেও যে কোনো সরকার যে এটা আবার তার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে প্রমাণ করবে না। নিয়েও তো অনেক ধরনের সংখ্যা তো দেখেন, একটা ভালো নির্বাচন মানে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় বারবার চলে আসছে আমাদের আলোচনায়, মানে সেখানে যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, আমার মানে আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি যে সংখ্যার কথাটা এখন কম বলা প্রয়োজন। আমাদের সংখ্যা থাকে, সংখ্যাটা স্বাভাবিক, কারণ আমরা অনেক সংঘাত দেখি, অনেক সহিংসতা দেখি, এবং নির্বাচনটা আমাদের এখানে কখনো একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দাঁড়াতে পারেনি, খুব অল্প কিছু সময় দাঁড়িয়েছে। এর বাইরে সবসময় একটা অস্থির একটা দ্বান্দ্বিক অবস্থার মধ্যে এটা গেছে, এবং এইবার নির্বাচন নিয়ে অনেকগুলো কারণে সন্দেহ তৈরি হয়েছে যে আমরা একটা দিন তারিখ ঠিক করতে পারছিলাম না, একটা সময় ঠিক করতে পারছিলাম না, কখন এটা থামবে, এই সরকারের আমাদের পরিধিটা কি হবে, কোন জায়গায় গিয়ে তার কাজ শেষ করবে, সেটা তো অস্বীকার করা যাবে না। সেই দায়ভারও কিন্তু নিতে হবে সংশ্লিষ্টদের, যে সেই কনফিউশন বা সংশয় তৈরি হয়েছে যেভাবেই হোক। সুতরাং সব কিছু একটা জায়গায় গিয়ে পুঞ্জীভূত হয়েছে, এবং পুরনো অভিজ্ঞতাগুলো আবার রেফারেন্স হিসাবে কাজ করে যে কি হয় কি না হয়। সুতরাং যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, আমি মনে করি যে তাদের প্রথমত উৎসাহ দেওয়া,
আসার জায়গাটা দেওয়া এবং তাদেরকে আমাদের কাজটায় আনতে হবে যে দেখুন সব ঠিক আছে, পুলিশ প্রশাসন কাজ করবে, যৌথ বাহিনী কাজ করবে, প্রশাসন তাদের মতো দায়িত্ব পালন করবে এবং একটা নির্বাচনী ব্যবস্থা যেভাবে চলে সেভাবে চলবে। এটা এত বিশেষণ প্রয়োগের কোনো দরকার নেই যে ঐতিহাসিক, এর পরে হবে না, ডিজিটাল যুগের আগে এটাই সর্বশ্রেষ্ঠ নির্বাচন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে আর আমরা এরকম নির্বাচন দেখব না, এই ধরনের বক্তব্যের কোনো প্রয়োজন নাই। নির্বাচন যেভাবে হয় সেটা করাটাই এই সরকারের একটা বড় দায়িত্ব এবং সেই লক্ষ্যেই আমাদেরকে প্রস্তুত করা, যাতে এখানে ঝুঁকির যে সম্ভাবনাগুলো বা ঝুঁকির যেগুলো আমরা পারসিভ করছি, প্রত্যক্ষণ করছি, সেগুলোকে যাতে কমিয়ে আনা যায়। আর আমরা কোনো কারণে জনরায় তো মানতে হবে, সেটা রায় যাই হোক, আমরা তো হ্যার পক্ষেই আশা করছি, কিন্তু রায় অন্যরকমও যদি হয় তাতেই যে আমরা সব কিছু একেবারে থমকে যাবে, আমরা আর একেবারে সামনে এগোতে পারবো না, এমনটি আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে মনে করি না। না, একটু মানে চ্যালেঞ্জ নিয়ে অনেক সময় আলোচনা হয়, যেটি বললেন যে সরকারের পক্ষ থেকেও এক প্রণোদনার ব্যাপার আছে যারা মাঠে কাজ করবে। এই যে মানে এটা তো অস্বীকার করা যায় না যে একটা ব্যতিক্রমী পরিস্থিতিতে কিন্তু এই ইলেকশনটা হচ্ছে, তো সেই জায়গায় মানে যারা মাঠে কাজ করবে যে কর্মকর্তারা, তাদের তো অতীতের অনেক ইতিহাস। না, নিশ্চয়ই আপনি চমৎকার বলেছেন, ধরুন তারাও তো একটা অতীত অভিজ্ঞতার বাইরে না, সুতরাং তাদেরকেও আস্থায় নিতে হবে যে যেভাবে আপনি সৎভাবে, উন্মুক্তভাবে, প্রভাবহীনভাবে করতে পারেন। আপনি চমৎকার প্রসঙ্গ তুলেছেন যে তারাও তো আপনার আমার মতো এই সমাজেরই মানুষ, এই রাজনৈতিক কাঠামোর মধ্যের মানুষ, হতে পারে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারী, অতএব তাকেও আস্থা দিতে হবে, তাকেও অভয় দিতে হবে যে না, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় যে আমি যে কথা বলেছিলেন যে খুব সম্মানীয় কারোর বক্তব্য নিয়ে সবসময় তর্ক করা বা যুক্তি খণ্ডন করা ঠিক না, আশা রাখতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই শামীম রেজা, আমরা আমাদের কাজেই বিভিন্ন বিষয়কে জনসাধারণ যারা আছেন তাদের সামনে ব্যাখ্যা করা, সম্প্রসারণ করা। অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে সশরীরে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবারও দেখা হবে নিশ্চয়ই তফসিলের পরে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজ সারাদিন ভোট রাজনীতি নিয়ে রাজনীতিকদের বক্তব্য। তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি মার্কা থেকে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না, এই কথাটা কেউ বলছেন। আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। এই ছিল আজকে ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।